রাজধানী ঢাকা ও উত্তর পূর্বের সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৫। আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ইকবাল আহমেদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা ৩২ মাঝারি মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়েছে। ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার উত্তর পূর্বে মিয়ানমারে এই ভূকম্পের উৎপত্তিস্থল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনও পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে সব অংশীজন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড নিয়াজ আহমেদ খান। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়টির আইবি এর ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। নিয়াজ আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক। আমরা চাই সবার মধ্যে নির্বাচন নিয়ে ঐক্য তৈরি হোক। তিনি আরও বলেন, আমরা সবাইকে নিয়ে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করতে চাচ্ছি। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে সম্পন্ন করতে চাই। সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। এখন পর্যন্ত গঠন করা ৬টি সংস্কার কমিশনের প্রস্তাব ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও কেউই দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ৬ সংস্কার কমিশনই সময় বাড়িয়ে নিয়েছে। জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতা এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কমবেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল। সর্বশেষ ২০২৪ সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। শুক্রবার দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছে অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। জামাত ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ করতে চায়। আগামী ৬ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এরপরে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা সহ কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলায়ও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে বলে জানানো হয়েছে। এই একই কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে কুয়াশা দেখা যাচ্ছে তাকে আবহাওয়াবিদেরা বলেন অ্যাডভেকশন ফগ বা পরিচালন কুয়াশা। পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে এটি ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, মূলত উত্তরাঞ্চল দিয়ে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক ২ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা দুটি ঘটে। ইসরায়েলের বিমান হামলায় গতকাল বৃহস্পতিবার গাজার পুলিশ প্রধান, উপপ্রধান সহ ৬৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ, উপপ্রধান হুসাম শাওয়ান নিহত হয়েছেন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকায়। হামাস নিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা চালানোয় সেউলে পুনরায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। ইউলকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি তদন্ত অফিসের কর্মকর্তারা। এই ঘটনার পরপরই ইউলের বাসভবনের সামনে সমর্থকদের বিশাল জমায়েত ঘটেছে, যার ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটি হতে পারে প্রথমবারের মতো এমন কোনো ঘটনা যেখানে কোনো প্রেসিডেন্টকে গ্রেফতার করা হবে। তবে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস তদন্তকারীদের এবং পুলিশকে ইউলের বাসভবনে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে। এমন অবস্থায় ইউনকে গ্রেফতারে বাধা না দিতে বরং সহযোগিতা করতে ইউলের নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট এর সংখ্যাগরিষ্ঠ বিরোধী দলের নেতারা। ইউলের বিরুদ্ধে দেশটির সামরিক আইন জারির প্রচেষ্টার অভিযোগ রয়েছে। শুক্রবার তাকে এই অভিযোগে তদন্তের আওতায় আনা হয়, যেখানে তাকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে অভিযুক্ত করা হয়েছে, যদিও তার আইনজীবী দাবি করেছেন এই গ্রেফতারি পরোয়ানা অবৈধ। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেছেন সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি। তার সঙ্গে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। গত বুধবার প্রতিনিধি দলটি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছায়। সৌদি আরবে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি মুক্ত সিরিয়ার এই প্রথম সফরের মধ্য দিয়ে সিরিয়া সৌদি সম্পর্কের নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা হবে। এতে অভিন্ন ইতিহাসের অংশীদার দুই দেশই উপকৃত হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে শীর্ষ পর্যায়ের এই প্রতিনিধি দলটি রিয়াদ সফর করছে। এদিকে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান। প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার মস্কোর এক নির্জন অ্যাপার্টমেন্টে বসবাসরত আসাদ হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি গত ডিসেম্বরের শুরুতে সিরিয়া থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন, যেখানে তাকে নিরাপদে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু সেই সুরক্ষার মধ্যেই এমন একটি ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত টেলিগ্রাম অ্যাকাউন্ট জেনারেল এসভিআর জানিয়েছে, এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়। পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছে জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো উৎস বা সূত্র উল্লেখ করা হয়নি। এই বিষয়টি পুরো ঘটনাকে আরও ঘোলাটে করে তুলেছে। রুশ সরকারের পক্ষ থেকে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। করোনা ভাইরাস সংক্রমণের 5 বছর পর এবার চীনে হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা HMPV নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। দেশটির উত্তরাঞ্চলে এই ভাইরাসে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এশিয়ার কয়েকটি দেশে ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানায়, দেশটির উত্তরাঞ্চলে HMPV আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যেখানে সব বয়সীরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে জটিল বলা হলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়নি। এশিয়ার বিভিন্ন দেশের কর্তৃপক্ষ চীনে ছড়িয়ে পড়া এই HMPV ভাইরাসের উপর তীক্ষ্ণ নজর রাখছে। চীনের আশপাশের অঞ্চলগুলো কঠোর নজরদারি বাড়িয়েছে।